Welcome everyone to our channel Learn for Gyan. So class 12 আশা করি দা তোমাদের টাস্ক করে সকলেই তোমরা থার্ড সেমিস্টার স্টুডেন্ট বা তোমাদের এই কবিতা সম্পর্কে কোয়ারিজ রয়েছে তাই তোমরা এখানে এসেছো। তো কবিতার নাম আজকে যে কবিতা পড়বো কবিতা হচ্ছে ইউলিসিস অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা এবং 1809 থেকে 1892 সাল ওনার যে জীবনকাল সেটা অবশ্যই এখানে রয়েছে। তো তোমায় দেখো এই কবিতাটি লেখা হচ্ছে কবে? কবিতাটি লেখা হচ্ছে 1833 সালে। খেয়াল রাখবে কবিতাটি লেখা হচ্ছে 1833 সালে। অনেকের মতে ওনার যে ফ্রেন্ড ছিল ফ্রেন্ড হচ্ছে আর্থার হেনরি হালাম। আর্থার হেনরি হালামের যখন তিনি মারা যাচ্ছেন, যার সঙ্গে আর কি ওনার বোনের মোস্ট প্রবলি এমিলিয়া বোনের না বোনের সঙ্গে মোস্ট প্রবলি ম্যারেজ এঙ্গেজমেন্ট হয়েছিল। তো উনি যখন মারা যাচ্ছেন অনেকের মতে ওনার মৃত্যুর পরেই এটা লেখা হচ্ছে এবং এটা কিন্তু পাবলিশড হচ্ছে 1833-এর পরে 9টা বছর কেটে যাচ্ছে 1842-এ পাবলিশড হচ্ছে। এবং এর পাশাপাশি যেগুলো তোমার জানা দরকার, এটা একটা ড্রামাটিক মনোলগ এবং মিটার যদি বলা হয় আয়াম্বিক প্যান্টামিটার, এটা খেয়াল রাখবে। এবং তোমার যে ভার্স যেটা বলা হয় তা ব্লাঙ্ক ভার্সে লেখা হচ্ছে। এইটুকু তোমাদের প্রয়োজন, এটুকু তোমার খেয়াল রাখবে। 70 লাইনের কবিতা, ঠিক আছে। পাবলিশ কবিতা হচ্ছে এটা বলে দিলাম। ইউলিসিস এই যে কবিতাটি, এটা কি? ইউলিসিস কে? কবিতা শুরু করার আগে একটুখানি সামান্য একটু ব্যাকগ্রাউন্ড ইন শর্টে একটু এক্সপ্লেন করে দিই, নাহলে তোমাদের কবিতা বুঝতে বা কবিতার যে ভিতরে সেটা প্রবেশ করতে পারবে না। তো দেখো ইউলিসিস হচ্ছে যে নাম, এটা একটা ল্যাটিন নাম, ঠিক আছে। ল্যাটিন নাম বা ইংলিশেও নাকি ইংলিশ বা ল্যাটিনে দুটো ক্ষেত্রেই নাম হচ্ছে ইউলিসিস। তো যে বিষয় তোমরা হোমারের নাম শুনেছো, হোমারের যে ইলিয়াড ওডিসি সেই নামও তোমরা শুনেছো। তো ইলিয়াড এবং ওডিসির যে কাহিনী তার থেকেই এই ক্যারেক্টার নেওয়া। তো এখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই। ওখানে স্পার্টা বলে একটা রাজ্য ছিল, গ্রিকের, সবটাই গ্রিকের। তো স্পার্টা গ্রিক শক্তিশালী সাম্রাজ্য। তার স্পার্টা বলে একটা রাজ্য, সেই রাজ্যে রাজা ছিলেন মেলেনাস। মেলেনাসের ওয়াইফ ছিল হেলেন। এবং গ্রিক মিথোলজি অনুযায়ী হেলেন ছিলেন সেই সময়কার বিশ্ব সুন্দরী, মানে সব থেকে যে সুন্দরী মেয়ে বলা হয় হেলেন ছিলেন, এবং তিনি ছিলেন মেলেনাসের ওয়াইফ। আর পাশে আর একটা রাজ্য ছিল যার নাম ছিল ট্রয়। ট্রয়ের রাজকুমার ছিলেন প্যারিস, এবং প্যারিসের সাথে ওই রানী হেলেন পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তখন মেলেনাসের, সেটা তো অবশ্যই একটা মানুষমানের ব্যাপার। তো মেলেনাস তখন সে গ্রিকের আরও যে সমস্ত রাজা ছিলেন সকলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয় নগরী অর্থাৎ ত্রয় যে রাজ্য যেটা ছিল পুরো প্রাচীর দিয়ে ঘেরা, সেই রাজ্যে আক্রমণ করে এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ইউলিসিস। এবং ইউলিসিসের আমরা বললাম ল্যাটিন নাম, গ্রিক ওনার নাম ছিল ওডিসিয়াস। মনে থাকবে নাম কি বললাম, গ্রিক নাম হচ্ছে ওডিসিয়াস এবং ল্যাটিন এবং ইংলিশের নাম হচ্ছে ইউলিসিস। তো ওডিসিয়াসে উনিও এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি কে ছিলেন? উনি ইথাকা বলে একটা রাজ্য আছে গল্ফ অফ করিন্থের, সেখানে একটা দ্বীপ আইল্যান্ড, সেখানে তিনি রাজা এবং তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করছেন, ঠিক আছে। কাদের তরফ থেকে? স্পার্টার তরফ থেকে গ্রিকের সমস্ত রাজাদের হয়ে ত্রয় নগরীতে আক্রমণ করছে। এবং ত্রয় নগরীতে যখন আক্রমণ করছেন সেখানে 10টা বছর, কারণ ত্রয় নগরীটা বললাম পুরো প্রাচীরতে ঘেরা, 10টা বছর সেখানে যুদ্ধ চলেছে এবং লাস্টে 10 বছর পরে সেটা ত্রয় নগরী পুরো ধ্বংস করে দেয়। এরা স্পার্টা থেকে গ্রিকেরা জয়লাভ করে এরা যখন সবাই ফিরে আসে, ফেরার পথে বড় বড় লেজেন্ডারি যে সমস্ত ব্যক্তিত্ব ছিলেন সকলে মারা যান। গ্রিক লেজেন্ডারি হিরো যারা ছিলেন, সেই হিরোইক ফিগারের মধ্যে একমাত্র ওডিসিয়াস তিনি বেঁচে ছিলেন। উনি ওনার রাজ্যে ইথাকাতে ফিরছেন এবং 10 বছর যুদ্ধে কেটেছে এবং 10 বছরই ফেরার পথে নানা অ্যাডভেঞ্চার করতে করতে, অনেক অ্যাডভেঞ্চার, সেটা সেই পার্টটা নিয়ে অর্থাৎ যুদ্ধের যে আগের পার্ট এটা নিয়ে ইলিয়াড, এবং পরের যে ওনার যে অ্যাডভেঞ্চার লাইফ 10 বছর ধরে উনি ইথাকা রাজ্যে ফিরতে সময় লেগেছে, এই নিয়ে হচ্ছে টোটাল 20টা বছর কেটে গেছে। যখন উনি ইথাকা রাজ্যে ফিরছেন 20 বছর কেটে গেছে। ওনার ওয়াইফ এজড হয়ে গেছে এবং ওনার ওয়াইফের নাম হচ্ছে পেনেলোপ, আর ছেলে হচ্ছে টেলিমেকাস, সে বড় হয়ে গেছে। এবার কথা হচ্ছে ওনার এই রাজ্য ফিরার ভালো লাগছে না। যখন তিনি অনুশোচনা করছেন কেন ফিরে আসলাম, আবার সেই লাইফে ফিরে যাব, তারপর থেকেই কবিতাটা। ওনার যে রিপেন্টেন্স হচ্ছে, অনুশোচনা হচ্ছে, উনি কি করতে চাইছেন এখন? রাজ্য ফিরে এসে রাজত্ব পেয়েছেন কিন্তু ওনার রাজত্ব আর ভালো লাগছে না, রাজপাট আর ভালো লাগছে না। তারপর থেকে কবিতা শুরু। আশা করি বুঝতে পারলাম। এটা যদি মনে করো যে আসলে আরও ডিটেলস জানতে চাই তাহলে কমেন্ট করে জানিও, আমি আলাদা একটা ভিডিও প্রোভাইড করবো, ব্যাকগ্রাউন্ডটা আরও ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। ওকে, দেখো কবিতা সম্পূর্ণ এক্সপ্লেনেশন করে দিচ্ছি, আশা করি তোমাদের হেল্প হবে। It little profits that an idle king, by this still hearth among these barren cage, messed with an aged wife, I met and dole unequal loss unto a savage race that hurt and slave and fate know not me. তো দেখো it little profit মানে কোনো লাভ নেই এখানে, কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ অফ প্রফিট, মানে কোনো প্রফিট নেই এখানে, কোনো লাভ নেই। লিটিল প্রফিট মানে নেই, নো প্রফিট। কি করে কোনো লাভ নেই? দ্যাট অ্যান আইডল কিং, এই যে আইডল বলতে ইনঅ্যাক্টিভ,
অলস রাজা এই রাজত্ব বা রাজপাট করে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ বাই দিস স্টিল হার্ট, স্টিল মিনস হচ্ছে ডেথ, ডেথ, আর হার্থ মিনস হচ্ছে তোমার ফায়ার প্লেস। ফায়ার প্লেসটা কেমন? বাই বলতে বিসাইড। তাহলে এই যে মানে যে চুল্লিটা প্রায় নিমে গিয়েছে তার পাশে বসে অ্যামং দেশ, অ্যামং বলতে মধ্যে, দেজ ব্যারেন বলতে অনুর্বর, এই ইথাকার কথা বলছে, ইথাকা ক্রেজ, সেটা ক্রেজ মিনস পাহাড়ে ঘেরা, চারিপাশ থেকে পাহাড় পর্বতে ঘেরা। এই রাজ্যে বসে চুল্লির পাশে বসে, যে চুল্লিটা প্রায় নিভে গিয়েছে তার পাশে বসে এই রাজপাট করে কোনো লাভ নেই। এবং ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, ওয়াইফের এজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, স্ত্রীর বয়স হয়ে গেছে, ম্যাচ মানে কোম্পানি, সঙ্গ, অর্থাৎ এই বয়স্ক স্ত্রীর সঙ্গ দিয়েও কোনো লাভ নেই। আই মেটে অ্যান্ড ডল, আই মেটে অ্যান্ড ডল, মেটে অ্যান্ড ডল বলতে কোনো কিছু কন্ডাক্ট করা, কি করছে? মেজার কেয়ারফুলি, খুব যত্ন সহকারে আইন শৃঙ্খলা, আনইকুয়াল ল, আনইকুয়াল বলতে অসম যে সমস্ত লজ রয়েছে, আইন রয়েছে, সেগুলো কাদের জন্য তৈরি করছি? এই সমস্ত স্যাভেজ রেস, স্যাভেজ রেস বলতে আনসিভিলাইজড পিপুল, আনসিভিলাইজড পিপুল কারা? বর্বর জাতি, অমার্জিত জাতি, কারা? এই ইথাকার মানুষজন, যাদের সভ্যতা বা সভ্যতার আঙিনায় তারা এখন আসতে পারেনি, সেই সমস্ত মানুষের জন্য আমি আইন তৈরি করছি, যারা কিনা দ্যাট হার্ট অ্যান্ড স্লিপ, যারা কিনা হার্ট মিনস সঞ্চয় করে, কোনো খরচা করতে চায় না, সঞ্চয় করে, সময় স্পেন্ড করে, স্লিপ ঘুমোয়, অ্যান্ড ফিট খায়। তাহলে এই যে জীবনটা, এই জীবনটা কেমন? এই জীবনটা এই ইউজলেস লাইফ লিড করে, তারা সঞ্চয় করে, তারা ঘুমোয়, তারা খায়, ইউজলেস লাইফ লিড করছে, যে লাইফের কোনো ভ্যালু নেই, লাইক অ্যানিম্যাল, পশুর মতো জীবন লিড করছে। অ্যান্ড নো নট মি, এবং নো নট মি বলতে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই রিয়েল নেচার, তারা জানে না আমার যে রিয়েল ক্যারেক্টার বা আমার যে রিয়েল, আমার স্বভাবটাকে, আমি যে অ্যাডভেঞ্চার ভালোবাসি, আমি যা পছন্দ করি, সে সময় তারা আমরা রাজা হিসেবে চেনে, তারা রাজা জানে আমি রাজা, বাট আমার যে লাইফটা, অরিজিনাল যে রিয়েল লাইফ আমি মানে উপভোগ করেছি, এনজয় করেছি, সেই সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা সব বোঝেই না, তারা এই সমস্ত লাইফ লিড করতে ভালোবাসে, এবং সেই রাজত্বে বাস করে আমার কোনো লাভ নেই বা কোনো প্রফিট নেই সেই রাজত্বে রাজপাট করে। ঠিক আছে, আজকাল বুঝতে পারলাম। I cannot rest from travel. I will drink life to the lace. All time I have enjoyed greatly, have suffered greatly, both and those that love me and alone on shore, and when the through scalding drip and the rainy hardness breaks the dim sea. তাহলে কি বলছে দেখো, I cannot rest. I cannot, আমি পারবো না রেস্ট, বিশ্রাম নিতে, ফ্রম দ্য ট্রাভেল, এই যে ভ্রমণ, ফ্রম ট্রাভেল, ভ্রমণ করছি আমি, এখানে ওখানে অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছি, এই জায়গা বা এই লাইফ থেকে আমি কখনো বিশ্রাম নিতে পারবো না। আই উইল ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি? ড্রিঙ্ক মানে এখানে হচ্ছে এনজয়, উপভোগ করা, আমি উপভোগ করবো লাইফটাকে, জীবনটাকে, টু দ্য লিস্ট, লিস্ট লিস্ট মিনস কি হবে? একদম শেষ বিন্দু পর্যন্ত, তলানি পর্যন্ত। আমরা যখন জল পান করি, আমরা বলি না যে গ্লাসের শেষ জল পর্যন্ত পান করে নেবো, মানে তলানি পর্যন্ত, নিচ থেকে পুরো পান করে নেবো, পুরোটাই পান করে নেবো। তা জীবনে যে শেষ পর্যন্ত রয়েছে, সেই জীবনটাকে তিনি উপভোগ করতে চাইছেন। অল টাইম আই হ্যাভ এনজয়, আমি সবসময়, অল টাইম সর্বদা, আই হ্যাভ এনজয়, আমি এনজয় মিনস এখানে উপভোগ করা, তাই না? কি উপভোগ করেছে? গ্রেটলি, ভীষণভাবে তিনি উপভোগ করেছেন, আনন্দ উপভোগ করেছেন। হ্যাভ সাফার গ্রেটলি, যখন তিনি কষ্টও পেয়েছেন, সব কিছু উপভোগ করেছেন। কাদের সাথে? বোথ, এই সবটাই, উইথ দোজ, সেই সমস্ত মানুষ সঙ্গে, দ্যাট লাভ মি, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে জানে, যারা আমাকে চেনে, তাদের সাথে কাটিয়েছি। লাভ মি, অ্যালোন এবং একাকী, অন শোর, সমুদ্র তটে, শোর মিন সমুদ্র তট, হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিপ, এবং যখন এই স্কার্ডিং ডিপ মিন কি? স্কার্ডিং মিনস হচ্ছে, দেখো স্কার্ডিং হচ্ছে তোমার ভাসমান ছোট 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 মেঘ, যেগুলো যেগুলো আকাশে ভাসমান মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, এবং যে মেঘগুলো রেইনি হাইডাস, মানে আকাশে সেই সময় কি দেখা যাচ্ছে? রেইনি হাইডাস বলতে, হাইডাস হচ্ছে একটা গ্রুপ অফ 7 স্টার, 7টা গ্রুপ, মানে 7টা তারার একটা গ্রুপ, যাকে দেখতে একটা ওয়াইয়ের মতো, এবং সেটা কখন ওঠে আকাশে? যখন কোনো আকাশ মেঘ মুখ মানে মেঘাচ্ছন্ন হয়ে ওঠে, যখন মানে পূর্বাভাস দেয় যে এবার ঝড় হতে পারে, এবার মানে প্রকৃতি উত্তাল হতে পারে, সেই আভাসটা দেয়। তো সেই আভাসটা উনি অনুভব করেছেন যখন তিনি সমুদ্র তটে ছিলেন, এবং সে কি করছে? সেই মেঘগুলো একসঙ্গে জমাট বেঁধে উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, এবং আকাশে তখন ওই হার্ডাস দেখা যাচ্ছে। তারা কি করছে? ভেক্স দ্য ডিম সি, ভেক্স বলতে এজিটেটেড, ভেক্স মিনস উত্তাল করে দিচ্ছে, ক্ষুব্ধ করে দিচ্ছে। কাকে ক্ষুব্ধ করে দিচ্ছে? ডিম সি। ডিম কেন? ডিম মিনস ডার্ক। ডার্ক কেন? কারণ যখন আকাশটা যখন মেঘাচ্ছন্ন, তখন সমুদ্রের জল অবশ্যই কালো হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তার ছায়াটা যখন পড়বে, মেঘাচ্ছন্ন আকাশ যখন তৈরি হবে,
সেই কারণে বলছে সেই ডার্ক সিটাকে যখন উত্তাল করে তোলে তখনও কিন্তু আমি সেইটাকে উপভোগ করেছি। মানে আমি সব কিছু ভালো খারাপ মিলে মিশে আমি সব উপভোগ করেছি, এবং সেই সমস্ত মানুষের সঙ্গে করেছি, একাই করেছি সমুদ্র তটে। আমি সেটাকে উপভোগ করেছি, সারা জীবন সেই উপভোগটা করতে চাই। সেইখান থেকে বিশ্রাম নিয়ে এই একাকী এই লাইফ, এই রাজপাট আমার পছন্দ হচ্ছে না। ফর অলওয়েজ তারপরে সরি I am become a name for always roaming with a hungry heart. Much I have seen and known, cities of men and manner, and climates, council, government, myself not least, but honored of them all. কি বলছে দেখো, and I become a name, এবং আমি নেম বিকে মানে হয়ে যাওয়া। আমি কি হয়ে গেছিলাম? একটা নাম, ফেমাস ব্যক্তিত্ব হয়ে গেছে। যেখানে গেছে সেখানে তিনি পরিচিতি লাভ করেছেন, একটা নাম, ওনার নাম তৈরি হয়ে গেছে। না অডিসিয়াস, নাম ইউলিসিস, এর নাম একটা তৈরি হয়ে গেছে। সর্বত্র যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে উনি একটি নাম তৈরি হয়েছে। ফর অলওয়েজ কিসের জন্য? সর্বদা তিনি কি করে? রোমিং, ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো, ভ্রমণ করে। উইথ হাংরি হার্ট। হাংরি হার্ট মানে কি? হাংরি হার্ট মানে দেখো হৃদয়টা ক্ষুধার্ত। কিসের জন্য ক্ষুধার্ত? এগার টু অ্যাডভেঞ্চার, এগার টু অ্যাডভেঞ্চার, ঠিক আছে? এগার EAGER টু অ্যাডভেঞ্চার, অর্থাৎ ভ্রমণ পিপাসা। ওনার মধ্যে যে ভ্রমণ পিপাসা রয়েছে তার জন্য সর্বত্রে উনি কিন্তু এটা নামে পরিণত হয়েছে। মাচ আই হ্যাভ সিন, আমি অনেক কিছু সিন দেখেছি, অ্যান্ড নোন জেনেছি, সিটিজ অফ ম্যান, নগর, শহরের মানুষজন, ম্যানার্স তাদের রীতিনীতি, তাদের কালচার, ক্লাইমেট বলতে জলবায়ু। তো ডিফারেন্ট জলবায়ু মানে কি? ডিফারেন্ট কান্ট্রিতে গেছে, তার ডিফারেন্ট কান্ট্রি, বিভিন্ন দেশে গেছে, বিভিন্ন জলবায়ুর সঙ্গে তিনি জলবায়ু মানে কি? জলবায়ু বলতে ডিফারেন্ট কান্ট্রি, বিভিন্ন দেশের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, বিভিন্ন দেশে তিনি গেছেন। সেখানে কাউন্সিল দেখেছেন, মন্ত্রিসভা দেখেছেন। মন্ত্রিসভা বলতে কারা? অ্যাডভাইসার অফ দ্য কিং, তাদেরকে দেখেছেন, তাদের সঙ্গে পরিচিতি লাভ করেছেন। গভর্নমেন্ট, রাজ্য দেখেছেন, রাজা দেখেছেন, সব কিছু দেখেছেন। সেখানে যেখানে তিনি গেছেন, মাই সেলফ নট লিস্ট বলতে অপমানিত না হওয়া, অর্থাৎ তাকে যেখানে যেখানে তিনি গেছেন প্রতিটা জায়গায় ওনাকে সম্মান দেওয়া হয়েছে, ওনাকে সম্মান দিয়েছে। বাট অনার অফ দেম অল, এবং তার প্রত্যেকে কোথাও অসম্মান হননি। যেখানে যেখানে গেছেন মাই সেলফ নট লিস্ট, কম সম্মান দেওয়া হয়নি। বাট অনার অফ দেম অল, প্রত্যেকে অনেক সম্মান দিয়েছে, অনেক রেসপেক্ট ওনাকে দেওয়া হয়েছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট of battle with my peers, far on the ringing pains of the windy Troy. বলছে far and I drank, আমি ড্রাঙ্ক মিনস এখানে এনজয়, আমি উপভোগ করেছি। আমি কি উপভোগ করেছি? আমি উপভোগ করেছি ড্রাঙ্ক, ডিলাইট আনন্দ উপভোগ করেছি, ব্যাটেল যুদ্ধক্ষেত্রের যে আনন্দ সেটাকে উপভোগ করেছি। কাদের সাথে? উইথ মাই পিয়ার্স, আমার যারা সঙ্গী, পিয়ার্স ছিল, অর্থাৎ আমার যুদ্ধের যারা সঙ্গী ছিল তাদের সাথে আমি সেই যুদ্ধটাকেও আমি উপভোগ করেছি। ওখানে আমার কষ্ট হয়নি, সেটাকে আমি আনন্দর মতো নিয়েছি, সেটাকে আমি এনজয় করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন, ফার বলতে অনেক দূরবর্তী, অন দ্য রিঙ্গিং প্লেন। তাও রিঙ্গিং বলতে যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ হচ্ছে, চারিদিকে তলোয়ারির শব্দ, স্বর্ডের শব্দ, বিভিন্ন শব্দ হচ্ছে না, তার ফলে যে শব্দটা হচ্ছে খঞ্জনের শব্দ, সেটাকেই বলা হচ্ছে রিঙ্গিং প্লেন বলতে এখানে প্রান্তর, যেখানে যে মাঠ আর কি, যে মাঠে সেই যুদ্ধটা হচ্ছিল, ট্রয়ের মাঠে। উইথ অফ দ্য উইন্ডি ট্রয়, ওই বললাম না উইন্ডি ট্রয়, এই উইন্ডি ট্রয় এই কথা থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু নেওয়া হয়েছে ইলিয়াড থেকে, খেয়াল রাখবে ইলিয়াড থেকে নেওয়া হয়েছে, কারণ ট্রয়ের যুদ্ধ বলেছিলাম ইলিয়াডে হচ্ছিল, ঠিক আছে? তাহলে ইলিয়াডের সেই যুদ্ধ পার্টটা ইলিয়াডের থেকে নেওয়া হয়েছে এখানে। তাহলে উইন্ডি ট্রয়ের সামনে বাতাস বইছে, তাহলে সেই ট্রয়ের ধ্বনিত প্রান্তরে অনেক দূরে আমি আমার সঙ্গীদের সাথে যে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের আনন্দটাকেও কিন্তু আমি উপভোগ করেছিলাম। I am a part of all that I have made, yet all experience is an arc where through glimpse that untraveled world whose margin fades forever and forever where I move. I am a part, আমি একটা অংশ হয়ে গেছিলাম, and of all that I have made, আমি যেখানে যেখানে গিয়েছিলাম, যাদের সাথে সাক্ষাৎ করেছিলাম, যেখানে যেখানে আমি পৌঁছেছিলাম, প্রতিটা জায়গায় আমি একটা অংশ, তাদের অঙ্গ হয়ে গিয়েছিলাম, সবার সঙ্গে সুপরিচয় ঘটেছিল। ইয়েট অল এক্সপিরিয়েন্স, এবং তথাপি অল এক্সপিরিয়েন্স, এই সমস্ত অভিজ্ঞতাগুলো জমে অ্যান্ড আর্ক, একটা এরকম স্তম্ভের মতো এরকম তৈরি হয়েছে। স্তম্ভ যেরকম হয় না, এরকম জমে স্তম্ভর সেই এক্সপিরিয়েন্স জমে তার স্তম্ভ তৈরি হয়ে গেছে। এবং সেই স্তম্ভের উপরে দাঁড়িয়ে, অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে, হোয়ার থ্রু গ্লিমস, আমি যখন দেখি, গ্লিমস মানে সাইন বা ঝলক, যখন আমি দেখছি, দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেট,
সেই আনট্রাভেল যেগুলো আমি ভ্রমণ করিনি, যেগুলো আমার কাছে অজ্ঞাত, যেগুলো আমি জানি না, সেই আনট্রাভেল যেগুলো ভ্রমণ হয়নি এখনো, সেই আনট্রাভেল ওয়ার্ল্ডটা, সেই জগৎটা হুস মার্জিন, তার যে সীমারেখা বা তার যে দিগন্ত রেখা ফেডস, সেটা কি হচ্ছে আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তার আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। কখন? ফর এভার, সারা জীবন, ফর এভার, সারা জীবন। হোয়েন আই মুভ, যখন আমি এগিয়ে যাচ্ছি। একটা জিনিস নর্মালি খেয়াল করো, তুমি দেখতে পাচ্ছ না দূর, তোমার নর্মালি একটা কমন কনসেপ্টে দেখো, যখন তুমি কমন একটা দেখো দূর দেখবে আকাশ মিশে গেছে, যেই তুমি এগোচ্ছ দেখবে আরও পথ বেরিয়ে আসছে, আবার এগোচ্ছ আরও পথ, কোথাও শেষ নেই। উনি সেটাই বলছেন যে যখন সেই এক্সপিরিয়েন্সের জমে 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 আর্কের মতো হয়ে গেছে, স্তম্ভের মতো হয়ে গেছে, সেই ওপরে দাঁড়িয়ে যখন আমি সেই আনট্রাভেল জগৎটার দিকে আমি যখন এগিয়ে যাচ্ছি, তখন সেটা যতই এগোচ্ছি তার যে সীমান্ত রেখা, তার যে মার্জিন, তার যে দিগন্ত রেখা, সেটা আরও এগিয়ে যাচ্ছে, সেটা আরও অদৃশ্য হয়ে যাচ্ছে, সেটা আরও বেড়ে চলেছে। ঠিক আছে? হাউ ডাল ইট ইজ টু পজ, টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু সাইন ইন ইউজ। দেখো হাউ ডাল, কতটা খারাপ, কতটা বাজে, ইজ টু পজ, থেমে যাওয়া, এই বন্ধ করে দেওয়া, বিরতি দেওয়া, অ্যান্ড টু মেক অ্যান এন্ড, এবং বন্ধ করে দেওয়া। তা এন্ড অ্যান্ড পজ মানে বিরতি দেওয়া, অ্যান্ড এন্ড মানে শেষ করে দেওয়া, মানে আর কাজ করবো না আমি, মানে ওই ট্রাভেল করছি সেটা পুরো বন্ধ, টোটালি বন্ধ, আমি সেই জগতে আর যাবো না। আমার যেটুকু লাইফ আমি এনজয় করেছি, বাকি জীবনটা আমি রেস্ট নেবো, বাকিটা আবার রাজপাট করে আমি চালিয়ে দেবো। এই যে কথা যদি একবার ভেবে নেওয়া হয় তাহলে সেটা খুবই খারাপ ব্যাপার। উনি বলছেন টু রাস্ট মানে মরচে ধরা, আনবার্নিশ বলতে চকচকে নয় এমন কিছু, অ্যান্ড নট টু সাইন ইন ইউজ। এইটা মেটাফোর, অ্যাকচুয়ালি এটা মেটাফোর কেমন দেখো, একটা সোর্ডের কথা বলা হচ্ছে বা ওয়েপেনের কথা বলা হচ্ছে, যা তলোয়ারি বলো বা যে কোনো অস্ত্র, যেটাকে আমরা ইউজ করলে সেটা কি হয়, সাইন চকচক করে। তাহলে যদি ইউজ না করি সেটা কি হবে, নট টু সাইন, চকচক করবে না, ইন ইউজ। ঠিক আছে? তাহলে যদি আমি চকচক না করলে যেমন সেটা সাইন করবে না, ঠিক সেমভাবে তাদের কী হবে, রাস্ট হয়ে যাবে, মরচে ধরে যাবে। আনবার্নিশ, তার যে বার্নিশনেস, তার যে চকচকে যেটা, সেটা কিন্তু থাকবে না, সেটা আনবার্নিশ হয়ে যাবে, সেটা চকচকে তার যে মানে রূপটা, ব্রাইটনেস, সেটা কিন্তু থাকবে না। অর্থাৎ তাকে ব্যবহার করতে হবে। সেমভাবে জীবনে যদি এক্সপিরিয়েন্স গেইন করতে আমরা যদি আরও এগিয়ে চলি, তাহলে কিন্তু আমরা সেই জীবনটাকে উপভোগ করতে পারবো। যদি আমরা থেমে যাই তাহলে এর মতো খারাপ আর কিছু হতে পারে না। As though to breathe were life built on life were all too little, and on to me little remains. বলছে as though, যদি তোমরা মনে করো ব্রেথ ওয়ার লাইফ, এই যে ব্রেথ, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাই কি জীবন, এটাই জীবন, শ্বাস প্রশ্বাস নেওয়াই কি জীবন? উনি বিস্মিত প্রকাশ করছেন। লাইফ বিল্ড বলতে স্তূপাকার, জীবনের উপরে জীবন, একের পর এক, অ্যাপের পর অ্যাপ, অনেকটা জীবন যদি আমি একসঙ্গে করে দেই, অনেকটা জীবন একসঙ্গে করে দিলেও ওয়ার টু লিটিল, এই সমস্ত জীবনটা কিন্তু সামান্য অল্প হয়ে যাবে। যদি অনেক জীবন, একটা জীবন তাহলে আরও জীবন, একটা জীবন আরও জীবন, একের পর এক যদি পাইল স্তূপ করে দিই, তার সত্ত্বেও আমার এই যে লাইফটা উপভোগ করতে গেলে সেটা অনেকটাই কম হয়ে যাবে। সেখানে আমি তো একটা জীবন পেয়েছি। তাহলে উনি কি বলছে বুঝতে পারছো আশা করি। অর্থাৎ উনি বলছেন যে যেখানে, আচ্ছা এখানে স্পিকার কিন্তু ইউলিসিস, হ্যাঁ এটা খেয়াল লাগবে। বলছে জীবনের পর জীবন যদি স্তূপ করে দেওয়া হয় তাহলে সেটা অনেক কম, আর সেখানে দাঁড়িয়ে আমি যেটা পেয়েছি, অন টু মি, আমার কাছে একটাই জীবন আছে, অন টু মি, আমার কাছে একটাই জীবন, যেটা কিনা লিটিল রিমেইন, তার সামান্য পরিমাণে রিমেইন অবশেষ, কারণ তিনি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, 20টা বছর কেটে গেছে লাইফ থেকে, ইয়ং এজে গিয়েছিলেন যুদ্ধ করতে। তাহলে বলছে, তাহলে বুঝতে পারছো, তাহলে আমার কাছে সেই একটা জীবনে সামান্য কিছু পড়ে রয়েছে। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম ইটারনাল সাইলেন্স। ঠিক আছে, আমি এভরি আওয়ার, প্রতিটা ঘন্টাকে সেভ করেছি, প্রতিটা সময়কে বাঁচিয়েছি ফ্রম দ্য ইটারনাল সাইলেন্স বলতে ডেথ, মৃত্যুর কাছ থেকে আমার এই প্রতিটা সময়, প্রতিটা ঘন্টাকে বাঁচিয়েছি। ঠিক আছে, ইটারনাল সাইলেন্স মনে রাখবে, ডেথ, চিরন্তন ঘুম মানে চিরন্তন নিস্তব্ধতা মানে মৃত্যু। সামটাইম মোর, তাহলে আমি চিরন্তন যে নিস্তব্ধতা, তার থেকে আমি সময় বাঁচিয়েছি, সময় রক্ষা করে রেখে দিয়েছি। সামথিং মোর বলতে আরও নতুন কিছু পাওয়ার আশায়, এবং যেটা কি করে, সেই সময়, যে সময়গুলো আমি বাঁচিয়ে রেখেছি, সেই সময়গুলো ব্রিঙ্গার অফ নিউ থিং, এবং সেই সময়গুলো ব্রিংস নিয়ে আসবে, সময়গুলো উপস্থাপিত করবে, ব্রিঙ্গার হিসাবে কাজ করবে, উপস্থাপক হিসাবে কাজ করবে, আমাকে এনে দেবে আমার কাছে। কি এনে দেবে? অফ নিউ থিং বলতে কি, নিউ নলেজ, নিউ এক্সপিরিয়েন্স, এগুলো আমার সামনে এনে দেবে। আমি সেইগুলোকে উপভোগ করব, যে সময়টা বাঁচিয়েছি, আর যে সময়টা আমার আছে,
যে বাঁচানোর সময়গুলো আমি সেখানে কাজে লাগিয়ে সেটাকে উপভোগ করব। অ্যান্ড while it were for some 3 suns to store and hurt myself, বলছে ভাইল, ভাইল মানে জঘন্য, ইট ওয়ার, ভাইল ইট ওয়ার বলতে ইট ওয়ার ভাইল, এটা খুবই জঘন্য বা এটা খুবই খারাপ হবে। কি করতে খারাপ হবে? ফর সাম 3 সানস, দেখো 3টে 3 সান বলতে এখানে সান মিনস বলতে 3টে সূর্য, 3টে সূর্য তো হয় না, এখানে 3 সানস বলতে 3 ইয়ার্সের কথা বলা হচ্ছে। উনি বলছেন যে আমার জীবন প্রায় শেষ আর আমার হাতে 3টে বছর আছে, 3 সান আছে, 3টে বছর আছে, 3 ইয়ার, 3 সান মানে 3 ইয়ার্স আছে আমার কাছে। টু স্টোর অ্যান্ড হার্ট মাই সেলফ, আমাকে স্টোর করার জন্য, আমার কোনো কিছু সঞ্চয়িত করার জন্য, আমার হার্ট মাই সেলফ, আমাকে সেই কোনো কিছু ব্যয় না করে মিজার লাইফ লিড করার জন্য। এই 3টে বছরকে আমি এইরকমভাবে আমি কাটিয়ে দিতে পারবো না। And this grey spirit yearning in desire to follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought. And this grey spirit বলতে গ্রে মানে ধূসর, স্পিড মানে আত্মা, আর গ্রে স্পিড বলতে এখানে কার কথা বলা হচ্ছে? ওল্ড এজের কথা বলা হচ্ছে, ওল্ড ইউলিসিসের কথা উনি বলছেন। ওল্ড হয়ে গেছে কিন্তু ওনার যে ইয়ার্নিং, ওনার যে আকাঙ্ক্ষা, ওনার যে ডিজায়ার, ইচ্ছা, সেটা কিন্তু কোনো কিছু পাওয়ার, কোনো কিছু খোঁজার, নতুন কোনো কিছু জানার, নলেজ গেইন করার আশা। তাই বলছেন দিস গ্রে স্পিড, এই যে তোমার বয়স্ক ব্যক্তি, যার ধূসর আত্মা আর কি বলতে যাচ্ছে, অ্যাকচুয়ালি বয়স্ক ব্যক্তি উনি নিজের কথা বলছেন। উনি বলছেন আমার মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে, কোনো কিছু পাওয়ার, ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা। ডিজায়ার বলতে আশা, ইচ্ছা, ইয়ার্নিং বলতে আকাঙ্ক্ষা। তার ইচ্ছা পূরণের যে আকাঙ্ক্ষা রয়েছে, টু ফলো নলেজ, জ্ঞান অনুসরণ করার জন্য, জ্ঞান অনুসরণ করতে, লাইক আ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টার যেমনভাবে একটা সূর্য নক্ষত্র বা তারা অস্ত যায়, এই অস্তগামী তারা যেমন, একটি তারা যেমন শেষ অস্ত যাওয়ার সময় পর্যন্ত সে তার রূপ দেখিয়ে যায়, ঠিক সেমভাবে আমিও আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমিও সেই নলেজটাকে উপভোগ করতে থাকবো। অ্যান্ড সেটা কি বলছে? বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, এবং সেটা অতিক্রম করে, কি বিয়ন্ড মানে অতিক্রম করা, আটমোস্ট মধ্যে এক্সট্রিম, চূড়ান্ত পর্যায়ে, বাউন্ড মধ্যে লিমিটেশন অফ হিউম্যান থট, অর্থাৎ হিউম্যান যে থট, মানুষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার যে চূড়ান্ত লিমিটেশন পর্যায়, সেইটাকে অতিক্রম করে গিয়ে আমি সেটা করতে চাই। তারপরে বলছে দেখো, দিস ইজ মাই সন, mine own Telemachus, to whom I leave the sceptre and the isle, well laughed of me, discerning to fulfill this labor by slow prudence to make mild rough people, and through soft degrees subdue them to the useful and the good. তো বলছে দেখো, দিস ইজ মাই সন, এটি আমারই সন্তান, ও মাই ওন, আমার নিজস্ব সন্তান, টেলিমেকাস, টু হুম, যার কাছে, আই লিভ দ্য সেপচার, রাজদণ্ড যেটা হয়, যেটা একজন রাজা আর একজন রাজার হাতে, মানে যে সন্তান হবে তার হাতে তুলে দেবে, যে আজ থেকে এই রাজা, তার দায়িত্বভার তাকে দেওয়ার জন্য, এবং আইল বলতে আইল্যান্ড বা কিংডম, সেটা দিয়ে দেবে। অ্যান্ড ওয়েল লাভড অফ মি, তাকে আমি খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল, সে খুব সেন্সিবল, ডিসার্নিং বলতে সেন্সিবল, সে খুব দায়িত্বশীল। ফুলফিল দিস লেবার বলতে এই যে রাজসভা বা রাজপাট, এটা সে করবে। এবং বাই সোলো, অর্থাৎ খুব সেন্সিবল, দায়িত্ববান সম্পর্কে, দায়িত্ব সম্পন্ন, সে তার এই রাজকার্যটা খুব ভালোভাবে সে সম্পন্ন করবে বা করবে। বাই সোলো প্রুডেন্স টু মেক মাইল্ড রাফ পিপল, বাই সোলো প্রুডেন্স বলতে উইজডম, জ্ঞান, বিচক্ষণতা, তাহলে সে তার ধীরে ধীরে তার বিচক্ষণতার সঙ্গে টু মেক মাইল্ড আর রাফ পিপল, নমনীয়, মাইল্ড বলতে নমনীয় করে তুলবে এই সমস্ত, রাফ পিপল বলতে এই সমস্ত আনসিভিলাইজড পিপল অফ ইথাকা, এই সমস্ত যারা মানুষ রয়েছে, যারা অমার্জিত বর্বর জাতি রয়েছে, তাদেরকে, সেই সমস্ত ইথাকার মানুষদেরকে সে নমনীয় করে তুলবে। থ্রু সফট ডিগ্রি, তার নম্র ব্যবহার দ্বারা, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, সাবডিউ, দমিত করবে, দেম, তাদেরকে, টু আ ইউজফুল, এবং কার্যকরী ব্যক্তিত্বে পরিণত করবে, অ্যান্ড গুড, এবং ভালো, তাদেরকে আদর্শবান, ভালো তাদেরকে তৈরি করবে তার বিচক্ষণতা, বুদ্ধির দ্বারা, এবং ধীরে ধীরে নম্র ব্যবহারের মধ্য দিয়ে, গ্র্যাজুয়ালি। মোস্ট ব্লেমলেস ইজ হি, এবং তার কথা যদি বলা হয় মোস্ট ব্লেমলেস, তার ব্লেমলেস বলতে তার কোনো ত্রুটি নেই, তার যে বীরত্ব যা কিছু হয় সব আছে তার মধ্যে, তার বীর,
তার যে রাজপার্য চালানোর যে ক্ষমতা সব কিছু তার মধ্যে রয়েছে, অর্থাৎ সে যে ত্রুটিপূর্ণ তার দ্বারা যে হবে না তেমন নয়, সে কিন্তু টোটালি ব্লেমলেস। সেন্টার ইন দ্য স্পেয়ার, ত্রুটিহীন আর কি সম্পূর্ণ, সেন্টার ইন দ্য স্পেয়ার অফ দ্য কমন ডিউটিস, এবং তার সেন্টার, তার কেন্দ্রবিন্দু হবে, তার সবসময় ডিভোশন থাকবে। কি ডিভোশন থাকবে? ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, এই যে সাধারণ যে কর্তব্যগুলো, এই সাধারণ কর্তব্য যে স্পেয়ার যে জগৎ, সেটাই তার হবে কেন্দ্রবিন্দু, অর্থাৎ সে সবসময় এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত থাকবে। অ্যান্ড ডিসেন্ট নট টু ফেল ইন দ্য অফিস টু অফ টেন্ডারনেস, টেন্ডারনেস বলতে কমনতা বা আসনো মায়াশীলতা আর কি, এরকম কোনো কিছু। অ্যান্ড ডিসেন্ট বলতে ভদ্র, তার যে ভদ্রতা, নট টু ফেল, ব্যর্থ হবে না কার প্রতি? ইন দ্য অফিস অফ টেন্ডারনেস। টেন্ডারনেস বলতে এখানে অ্যাকচুয়ালি ওনার মায়ের কথা বলা হচ্ছে, ওনার মা পেনেলোপ যিনি আছেন, ওনার ওয়াইফের কথা ইউলিসিস উল্লেখ করছেন, যে ওয়াইফের প্রতি অর্থাৎ তার মায়ের প্রতি যে সম্মানটা দেওয়া প্রয়োজন, মায়ের প্রতি যে ভালোবাসা প্রদান করা প্রয়োজন, সেটা দিতে সে কখনোই ব্যর্থ হবে না। এবং এর পাশাপাশি যা কোর্টিয়ারে যারা থাকবেন গুরুজন ব্যক্তিত্ব, তাদেরও তিনি সম্মান দেবেন, কাউকে তিনি অসম্মান করবেন না। পে মেড অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, এবং এর পাশাপাশি তিনি প্রদান করবেন মেড অ্যাডোরেশন বলতে প্রপার যে ওরশিপ, আরাধনা করা, ওরশিপ অ্যাডোরেশন, আরাধনা করবে, ওরশিপ করবে, টু মাই হাউস হোল্ড গড, আমার যে পূজনীয় যে সমস্ত দেবদেবী আছে, বাড়ির যে সমস্ত দেবদেবী রয়েছে, যে পূজ্য দেবতাগুলো রয়েছে, তাদের আরাধ্য করবে, তাদেরকে পুজো করবে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব, আই অ্যাম গন, হি ওয়ার্ক হিজ ওয়ার্ক, সে তার কাজ করবে, আই মাইন, আমি আমার কাজ করব। ঠিক আছে, অনেকটা পড়ালাম, 70 লাইনের কবিতা আমি অনেকটা আজকে তোমাদেরকে পড়িয়ে দিলাম। তো অবশ্যই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, যাতে সকলের কাছে এই অথেন্টিক ক্লাসটা পৌঁছতে পারে। ইউটিউবে তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের জন্য আমি সর্বপ্রথম তোমাদের এই ক্লাসটা প্রোভাইড করলাম। এত বড় কথা বলে দিলাম। আজকে মার্চ মাসের আজকে 16 তারিখ আমি রেকর্ড করছি। তো ইউটিউবে বলে দিলাম ক্লাস 12 তোমাদের 3rd সেমিস্টারের জন্য আজকে 16 মার্চ 2025-এ সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য আমি আজকের এই ক্লাসটা সবার আগে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করলাম। তো অবশ্যই সেই কারণে বলবো অথেন্টিক ক্লাস যাতে সকলের কাছে পৌঁছয়, সেই কারণে বলবো তোমরা করো, যাতে সবাই দেখে হেল্প পেতে পারে। ভালো থেকো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে যুক্ত হতে পারো। আমাদের অনলাইন ব্যাচ চালু রয়েছে, তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচেও কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারো, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। প্রিপারেশন চালিয়ে যাও, আরও ক্লাস আসবে, এবং কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, বাই।